আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। প্রথম ধাপে ১৪০ উপজেলা পরিষদে ভোট কাল। চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে কমিশন। নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। ২২ উপজেলা ইভিএমে ভোট হবে। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, দলীয় প্রতীক না থাকলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই কোনো রাজনৈতিক দলের ভোট বর্জনের ঘোষণা ইসির জন্য বিবেচ্য নয়। পাশাপাশি মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী হওয়া নিয়ে চাপে নেই কমিশন। আতিকা রহমানের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বুধবার ভোট হবে ১৪০ উপজেলায়। মোট কেন্দ্র ১১,৫৫৬টি। সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। দুর্গম এলাকা ৪২৪ কেন্দ্রে একদিন আগেই ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি কেন্দ্রে বুধবার ভোরে ব্যালট পেপার পাঠানো হবে। ২৬ উপজেলা ইভিএমে ভোট হবে, অন্যগুলোতে ভোট নেওয়া হবে ব্যালট পেপারে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ থেকে ১৯ জন সদস্য দায়িত্ব পালন করবেন। পার্বত্য এলাকার কেন্দ্রগুলোতে থাকবেন ২১ জন। প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট সুষ্ঠু করতে এরই মধ্যে অনেক প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতা নিয়ে কোনো বেকায়দায় নেই কমিশন। প্রভাব বিস্তারের কারণে কিছু অ্যাকশন আমরা নিয়েছি। এরই মধ্যে একজনকে আমরা ডাকিয়ে এনে তার বক্তব্য শুনে তার প্রার্থিতা বাতিল করেছি। বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না। কোনো মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমে যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকব। সিইসি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দলীয় প্রতীকে তেমন হচ্ছে না। এটা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। তো কাজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে। আমাদের কাছে থাকবে প্রার্থী। এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না, নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। কে কিভাবে নির্বাচনটাকে দেখবেন সেটা আমাদের বিষয় না। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষায় ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে বিজিবি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানোর বিষয়ে জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শেষ হয়েছে কিনা আমাদের জানাবেন, আর শেষ সময়ে এসে নির্বাচন সুষ্ঠু করতে কি ধরনের প্রস্তুতি দেখছেন আমাদের বলবেন। সেই সাথে আরেকটি বিষয় বলবেন, সিইসি বলেছেন দলীয় প্রতীক না থাকলেও নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভোটের মাঠের পরিস্থিতি আসলে কি বলছে? আসলে দুপুর ১২টায় হচ্ছে মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলার প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে যে ভোট গ্রহণের যে সরঞ্জাম সেটা পাঠানোর প্রক্রিয়াটা শুরু হয়। তো এখানে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক যিনি রিটার্নিং অফিসার আছেন তিনি জানিয়েছেন যে প্রতিটা ভোট কেন্দ্রে ব্যালট পেপার যাবে আগামীকাল সকালে, অর্থাৎ ভোটের দিন সকালে। তার পিছনে কারণ হিসেবে বলছেন যে ভোট যাতে কেউ কারচুপি না করতে পারে, সুষ্ঠু নিরপেক্ষ ভোট, সবার কাছে গ্রহণযোগ্য ভোট করার জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছে। আমরা দেখেছি যে মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৮ জন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ২টি উপজেলায়, মোট হচ্ছে ৯ জন করে। এর মধ্যে সদর উপজেলায় বিএনপির একজন প্রার্থী থাকলেও তিনি পরবর্তীতে কিন্তু ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। তো ভোটের উৎসবের যে বিষয়টি আপনি বলছিলেন সেটি আসলে অবশ্যই দেখার বিষয়। আমরা প্রচারণার ক্ষেত্রে যেটি দেখেছি, সাধারণ ভোটারদের কাছে আমরা কথা বলেছি, সেখানে আসলে সব শ্রেণী পেশার মানুষের কাছে ভোট নিয়ে কিন্তু খুব বেশি উৎসব এবং আবেগের বিষয় ছিল না। তো সেই কারণে কত ভাগ ভোটার উপস্থিতি হবে এবং মানুষ কতটা উৎসব এর মধ্যে ভোট প্রদান করবেন সেটি কিন্তু আসলে দেখার বিষয়, সেটি ভোটের দিন হয়তো দেখা যাবে। আরেকটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে। সদরে ৯৪টি, মুজিবনগরে ৩৫টি এবং এইখানে মোট প্রার্থী যারা রয়েছেন মূলত সদরে ৪ জন চেয়ারম্যান প্রার্থী এবং মুজিবনগরের ৪ জন প্রার্থী। এর ভিতরে মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থিত ছাড়া অন্য কোনো দলের প্রার্থী না থাকায় নির্বাচনের উৎসবের যে চ্যালেঞ্জ সেটি কিন্তু থেকেই যাচ্ছে। সাথী, ধন্যবাদ আপনাকে।
নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য রাখা বিপুল পরিমাণ টাকাসহ পাবনার সুজানগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহিনুজ্জামান শাহিনসহ ১১ জনকে আটক করেছে র্যাব। এ সময় শাহিনের উপজেলা নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ও ২২,৮২,০০০ টাকা জব্দ করা হয়। সোমবার রাতে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাদের আটক করা হয়। এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপি ও এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে ৫ প্রিসাইডিং অফিসার সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এদিকে কুষ্টিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু আহাদ আল মামুন হামলার শিকার হয়েছেন। নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে সন্ধ্যার পর শহরের বড় স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। জুলাই মাস থেকে এলাকা ভিত্তিক দোকানগুলোতে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সরকার। কার্ডধারীদের বাইরে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের পরিকল্পনা থেকে এমন উদ্যোগ বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ বিষয়ে দ্রুতই প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুপারিশ পাঠানো হবে। সেলিম মালিকের রিপোর্ট। সকাল থেকে রাজধানীর বাড়িধারায় এমন অপেক্ষা সুবিধাভোগী টিসিবির কার্ডধারীদের। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে কিছুটা কম দামে পণ্য পেতে দৈনন্দিন কাজ বাদ দিয়েও অনেকেই অপেক্ষায় লাইনে। জিনিসগুলো অনেক দাম, যেমন এর আগে পেঁয়াজের দাম ছিল, পেঁয়াজটা আমাদের কম দামে দিছে, এখন পেঁয়াজের দাম কমছে, এই জন্য পেঁয়াজটা দিতেছে না। চিনির দাম তো কমে নেই, চিনিটা আবার অন্য জিনিস আর একটু বাড়া দিলে ভালো হয়। এখানে মনে করেন সকালে সিরিয়ালে দিলে আমরা সন্ধ্যা হয়ে যায়, তা তো মাল পাই না মানুষের ইসে, তা দোকান দিলে পরে তো ওই ভিড়টা হবে না। যার যার সময় মতো শেষে আস্তে আস্তে যায় আনবে, আমাদের পক্ষে সুবিধা হবে। অনেকটা নির্ধারিত সময়ে মে মাসের কার্যক্রম উদ্বোধনে বাড়িধারায় আসেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। পরে সুবিধাভোগীদের মধ্যে পণ্য বিক্রির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আগামী জুলাই থেকে এলাকা ভেদে স্থায়ী দোকানে বিক্রি হবে টিসিবির পণ্য। একটা পার্মানেন্ট দোকানের ব্যবস্থা করতে, যেখান থেকে টিসিবির পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধাভোগীরা কার্ড দেখে নিতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী আবার ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমরা যেন নিত্য প্রয়োজনীয় জিনিস শুধুমাত্র সাবসিডাইজ মূল্যে না, ন্যায্য মূল্যে যেন আমরা দেশবাসীর কাছে পৌঁছাতে পারি, সেই ধরনের একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে সরকারের এমন কার্যক্রম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কতটা ফলপ্রসূ হচ্ছে তা সাধারণ মানুষের চোখে মুখে অনেকটা স্পষ্ট। টিসিবির উদ্যোগেও বাজারে কেন মূল্যস্ফীতি কমছে না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়, তবে বাফার স্টক করে কারসাজি বন্ধে উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়। এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা, আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা, ওইটার চেষ্টা আমরা করছি, করে যাব। বর্তমানে ১ কোটি সুবিধাভোগীকে ভর্তুকি মূল্য পণ্য দিচ্ছে সরকার। আগামীতে এর বিস্তৃতি বাড়ানোর পরিকল্পনা চলছে। সেলিম মালিক, RTV, ঢাকা। ঝড় বৃষ্টি শুরু না হতেই সারা দেশে বজ্রপাতে ৬১ জনের মৃত্যু হয়েছে। গেল ৭ দিনে নিহত হন ৩১ জন। বজ্রপাতে দেশে প্রতি বছরে গড়ে ৩২০ জন মারা যান, যা বিশ্বের সর্বোচ্চ। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাবে এক দশকে বজ্রপাতের ঘটনা বেড়েছে ১৫%। তাই সাবধান হওয়ার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। শরীয়ত খানের রিপোর্ট। টানা তাপ প্রবাহের পর স্বস্তির বৃষ্টি নামলেও অস্বস্তি বাড়াচ্ছে বজ্রঝড়। গেল বৃহস্পতিবারই সারা দেশে বজ্রপাতে ১১ জন নিহত হন। ৩ মাসে যে সংখ্যা ৫০ জন। ফাউন্ডেশন ফর ডিজাস্টার ফোরামের হিসেবে গেল ৬ দিনে বজ্রপাত কেড়ে নিয়েছে ২০টি তাজা প্রাণ, যাদের মধ্যে বেশিরভাগই কৃষক আর জেলে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এক দশকে দেশে বজ্রপাত বেড়েছে ১৫ ভাগ। কেবল গত বছরই প্রাণ যায় ৩১৮ জনের। পরিসংখ্যান অনুযায়ী দেশে বজ্রপাতে গড়ে মারা যান ৩২০ জন, যা যে কোনো দেশের চেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের হাওর ও উত্তর পশ্চিমাঞ্চল বজ্রপাত প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। অবাধে গাছ কেটে ফেলা, জনসংখ্যা বৃদ্ধি আর অসচেতনতায় অন্যান্য জেলাতেও বজ্রপাতে মৃত্যু বাড়ছে। বাতাসের জলবায়ুর বিহেভিয়ার পরিবর্তন হচ্ছে, ফলে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা আগের চেয়ে বেড়েছে এবং কিছু অংশে তীব্রতাও বেড়েছে। এই বজ্রপাতে লোকজন বেশি মারা যাচ্ছে। আগের যে সংখ্যক জনসংখ্যা
মানে মাঠে ময়দানে থাকতো, এখন তার চেয়ে বেশি সংখ্যক লোকজন মাঠে ময়দানে আছে। তারাই বেশি মারা যায় যারা একদম ফাঁকা জায়গায় থাকে, তাদের আশেপাশে কোনো গাছপালা নেই, সুউচ্চ কোনো কিছু নেই, ফলে তারা খুব সহজেই আক্রান্ত হচ্ছে এবং ইদানিংকালে এটা বেশি দেখা যাচ্ছে। বজ্রপাত এমন এক দুর্যোগ চাইলেই যাকে নিয়ন্ত্রণ করা যায় না, তাই এ থেকে বাঁচতে সরকারি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। মানুষকে খালি সচেতন করলেই হবে না, সচেতনতার সাথে সাথে এখানে সেখানে এটাকে প্রায়োগিক অর্থে অর্থাৎ এটা কার্যকরীও করতে হবে এবং কার্যকরী করার জন্য কখনো কখনো আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হয়। আবহাওয়া অধিদপ্তর আগের চাইতে তো অনেক প্রিসাইজ তথ্য দিচ্ছে, কিন্তু এই অ্যাকুরেট হয়তো আমার চাহিদার তুলনায় তত না। আমাকে আরও অ্যাকুরেট, আরও ফ্রিকোয়েন্ট, আরও মাইক্রো লেভেলের। এখনও যদি বলা হয় সিলেট অঞ্চল বজ্রপাতে আক্রান্ত হতে পারে, এটা তো অনেক বড় জায়গার কথা বললেন, তার সাথে যদি বলে দেওয়া হয় যে সুনামগঞ্জের ওই জায়গা অঞ্চলে তাই নাকি বজ্রপাতের আশঙ্কা বেশি আছে, আরো যদি, তাহলে ওই অঞ্চলের লোকজন আরো সচেতন হতে পারবে। বাংলাদেশের আকাশ সীমায় দু ধরনের বজ্রপাত ঘটে, একটি মেঘ থেকে মেঘে, আরেকটি মেঘ থেকে মাটিতে। দেশে মেঘ থেকে মাটিতে বজ্রপাতের সংখ্যা গড় প্রায় 8 লাখ, আর এতেই বাড়ছে মৃত্যুর ঘটনা। শরীয়ত খান, RTV, ঢাকা। আরও সপ্তাহখানেক সারা দেশের তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। এ সময় বজ্রপাত সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে 15 তারিখের পর আবারও তাপপ্রবাহ বইতে শুরু করবে। সম্প্রতি বজ্রপাতে মৃত্যু ঝুঁকি বেড়েছে জানিয়ে বজ্রপাতের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। মাস জুড়ে তাপপ্রবাহের পর দেশ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। গেল 2 দিনের স্বস্তির বৃষ্টিতে গরম কমায় নগরবাসী অনেকটাই শান্তিতে আছে। অবশ্যই ভালো, অনেকদিন তাপদাহের পরে বৃষ্টিটা আমাদের মাঝে একটা স্বস্তি এনে দিয়েছে। গরম গেছে তো এখন বৃষ্টি হওয়াতে অনেক ঠান্ডা, আবহাওয়াটা খুব ভালো। এখন বৃষ্টি হওয়ার পরে মানুষের একটু ভালো অনুভব হচ্ছে আর কি। আমি যখন রাস্তায় যাচ্ছি দেখছি অনেক বড় বড় গাছ কেটে ফেলছে, তো ওইটা কাটাটা আমার উচিত মনে হয় না। মানে ধানমন্ডিতে অনেক বড় বড় গাছ ছিল, ওই গাছগুলো কেটে ফেলছে, তো আমার মনে হয় না কাজটা ঠিক হয়েছে। বেশি করে গাছ লাগানো উচিত, গাছ কাটা উচিত না। সোমবার কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলায় খুশি পটুয়াখালী সহ দক্ষিণ জনপদের মানুষ। তবে এখনও মেহেরপুর, খুলনা, রাজশাহীতে বৃষ্টি না হওয়ায় অস্বস্তিতে আছে এসব জেলার মানুষ। আজকের বৃষ্টি হওয়ার পর অনেক খুশি, মানে স্বস্তি পাইতে আছে। অন্যদিকে উজানে বৃষ্টিপাতে ধীর গতিতে বাড়ছে সুনামগঞ্জের নদ নদীর পানি। 24 ঘন্টায় সুরমা নদীর পানি শহরের নবীনগর পয়েন্টে 14 সেন্টিমিটার বেড়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলছেন, মে মাসের 15 তারিখ পর্যন্ত বৃষ্টিসহ বজ্রপাত হবে, এরপর আবারও বাড়বে তাপমাত্রা। মেন হচ্ছে যে বৃষ্টি স্পেলটা এটা একটা দীর্ঘ হতে পারে, হয়তো তো আপনার সপ্তাহখানি লাগতে পারে, তারপরে তাপমাত্রা গ্যাজুয়ালি বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা আশা করছি হয়তো এই মাসের শেষের দিক যায়, অর্থাৎ হচ্ছে থার্ড উইক ফোর্থ উইকে যায় আপনার, সেক্ষেত্রে আবার নতুন করে হিটওয়েভ আসতে পারে। দীর্ঘ তাপপ্রবাহের পর দেখা মিলল স্বস্তির বৃষ্টি। গত 2 দিন ধরে রাজধানী জুড়ে যে বৃষ্টিপাত হলো তাতে স্বস্তি নেমে এসেছে জনজীবনে। সাধারণ মানুষ বলছেন, এমন পরিস্থিতি ধরে রাখতে হলে পরিবেশের মান উন্নয়নে আরও বেশি সচেতন হতে হবে সবাইকে। সেই সাথে গাছ লাগানোর বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরতে হবে বলে মনে করছেন তারা। বিপুল দেবরায়, RTV, ঢাকা। দর্শক, নদ নদীর পানি বাড়ার বিষয় জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। নদ নদীর পানি বাড়ায় বন্যা পূর্বাভাস নিয়ে সর্বশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। আর আমরা জানি যে বন্যার আশঙ্কা থেকে হাওরের কৃষকরা ইতিমধ্যে ধান কাটা শুরু করেছিল, তো এখন সেখানকার কি অবস্থা, ধান কাটা পুরোপুরি সম্পন্ন হয়েছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তারা যেটা বলছিলেন যে আসলে প্রতি 2 বছর পর আসলে সিলেট যেহেতু একটি সীমান্তবর্তী এলাকা, সেখানে বেশি বৃষ্টিপাত হলে এবং মেঘালয় রাজ্যের যে পাহাড়ি ঢল আছে সেই ঢলগুলো নদী পথ দিয়ে প্রবেশ করলে বন্যার আশঙ্কা থাকে। এবং আপনারা অবগত আছেন যে 2022 সালে একটা বন্যা হয়েছিল সিলেট, এবং সেই বন্যাতে কিন্তু প্রায় 100-র মতো মানুষজন মারা গিয়েছিলেন এবং সিলেট শহরে প্রায় 150-এর উপরে মানুষজন মারা গিয়েছিলেন। এবং ধানের যে
কথাটি বললেন, বোরো ধানের ফসল কিন্তু এখন তোলার সময় এবং হাওরের প্রায় 85% ধান কিন্তু তোলা হয়ে গেছে এবং আগাম সংকেত আবহাওয়াবিদরা দিয়েছিলেন যে সিলেটে এই মাসের শুরুর দিকে বৃষ্টিপাত হতে পারে এবং সেটাকে মাথায় রেখে কিন্তু প্রায় বেশিরভাগ ধানই কাটা হয়ে গেছে এবং সেটা নিয়ে আসলে খুব একটা চিন্তা এখনো পর্যন্ত কৃষকদের মধ্যে নেই। এবং সিলেট শহরে যে নদীর কাছে আমরা নদীর কাছে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু বিপদ সীমা এখনো পর্যন্ত কিন্তু অতিক্রম করেনি পানি, কিন্তু গতকাল আসলে যেভাবে বৃষ্টি হয়েছে সারা দিনমান এবং এরকম বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে এবং অতিক্রম করে শহরে প্রবেশ করে একটি বন্যার আশঙ্কা আছে। এবং সব মিলিয়ে আসলে যেভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড়ি ঢল যদি আসলে সিলেটে প্রবেশ করে তাহলে কিন্তু সিলেটে বন্যার একটা আশঙ্কা আছে এবং সেই আশঙ্কার কথা মাথায় রেখেই কিন্তু এখানকার যারা স্থানীয়রা আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি কিন্তু এই স্থানটি পরিদর্শন করেন এবং সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আসলে ঠিক কি করা যায় সেটা নিয়ে কিন্তু তার চিন্তা ভাবনা করবেন। তো এটাই ছিল সিলেট থেকে আমার কাছে থাকা বন্যা পরিস্থিতির আগাম সতর্কতা এবং পদক্ষেপ নিয়ে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। এ সময় বাংলাদেশ সফরের বিস্তারিত তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা কামনা করেন তিনি। জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপনের অংশ হিসেবে গেল রোববার 5 দিনের সফরে ঢাকায় আসেন IOM এর মহাপরিচালক। সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের হাতছানি নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 3টায়। টানা 2 ম্যাচে দাপুটে জয় নিয়ে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে টিম টাইগার। এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করতে চায় শান্ত রিয়াদরা। আর সিরিজ টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সিকান্দার রাজা বাহিনীর। আবহাওয়া অফিসের তথ্য মতে এই ম্যাচেও বৃষ্টি হানা দিতে পারে। দর্শক, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টি-20 খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, প্রথম 2 ম্যাচে তো দর্শক খরা গিয়েছে, তো এই ম্যাচে ঘিরে দর্শকদের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? আর একটা বিষয় জানাবেন যে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে বৃষ্টির কারণে এই ম্যাচে বাধা হতে পারে, তো সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আপনি দেখতে পাচ্ছেন একটা দুপুর, মানে যেই রোদের যে তাপ, সেই তাপটা হয়তো বা বুঝতে পাচ্ছেন যে কি পরিমাণ হচ্ছে কি রোদের তাপ। সেই একটা রৌদ্রোজ্জ্বল দুপুরে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচটি শুরু হবে। এবং আপনি যেটি বলছিলেন, আমাদের দর্শকদের জানাচ্ছিলেন দর্শক খরা, সেই দর্শক খরার এই বাস্তবতা এটি স্পষ্ট। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের একদম মেইন গেটে, যেই গেট দিয়ে মোটামুটি লেভেলের দর্শক ঢুকে এবং এখান থেকে হচ্ছে কি প্লেয়াররা ঢুকে, ভিআইপিরা ঢুকে এবং এইখান থেকে এইখানে অনেক দর্শকদের একটা এন্ট্রেন্স থাকে। একটু দেখানোর চেষ্টা করি। ম্যাচ শুরু হতে এখন প্রায় 50 মিনিট কিংবা হচ্ছে কি 55 মিনিট বাকি, এখনও আসলে কোনো দর্শকের উপস্থিতি সেখানে নেই। একটা অলস সময় পার করছেন এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত তারা, এবং টিকেটিং ডিপার্টমেন্টের বিসিবির যারা রয়েছেন তারাও একটা অলস সময় পার করছেন সংশ্লিষ্টরা। কোনো প্রকার উত্তাপ নেই, কোনো প্রকার মানুষের আগ্রহ আসলে খুব একটা নেই, খুব একটা কি একেবারে নেই বললেই চলে। আজকে তৃতীয় টি-20 এক প্রকার বলাই যায় যে বাংলাদেশ আসলে এই ম্যাচে কীরকম কি ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে বিষয়। আর একাদশ নিয়ে একটু বলি, একাদশে হচ্ছে গিয়ে আসলে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা কম, এটি আমরা জানতে পেরেছি। কারণ হচ্ছে গিয়ে উইনিং কম্বিনেশনই রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। আর আবহাওয়ার যে বিষয়টি বলছিলেন, আজকে কিন্তু প্রচুর বাতাস রয়েছে এবং আবহাওয়ার যে পূর্বাভাসের কথা বলছিলেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আসলে খুব বড় বৃষ্টি হওয়ার যে সম্ভাবনাটুকু, সেই সম্ভাবনাটুকু নেই। গতকালকে যে ঝড় হয়েছিল তার প্রভাবের যেই প্রভাব থাকার কথা আজকে সেটির যে বলা হয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তে নেই এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে বড় কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের কাছে তথ্য নেই। তার মানে একটি আনইন্টারাপ্ট ম্যাচ, মানে হচ্ছে কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই একটি টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং আশা করছেন সবাই। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে
বাংলাদেশের এই ম্যাচটির পর এই ম্যাচে জিতলেই সিরিজ জিতবে বাংলাদেশ এবং এই ম্যাচের পর ঢাকায় দুটি T20 রয়েছে। এরপর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যাবে ওয়ার্ল্ড কাপের জন্য, সেখানে বাংলাদেশ হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সিরিজ খেলবে। এরপর বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের মূল জায়গায় চলে যাবে, মূল খেলায় চলে যাবে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ দল দেওয়া হয়নি। তবে বিসিবির একটি সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে থার্ড T20-র পর হয়তোবা দল দেওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে, কারণ সবাই মোটামুটি দল দিয়ে দিয়েছে। গতকালকে উগান্ডা দল দিয়ে দিয়েছে, যারা এবারের ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো তারা এন্ট্রেন্স করেছে। তো যাই হোক, এখন আমরা আসলে সিরিজের দিকেই ফোকাসটা রাখছি। সিরিজে এখন পর্যন্ত আসলে খুব একটা উত্তাপ নেই। আমরা পরবর্তীতে আরও কোনো তথ্য থাকলে জানিয়ে দিব আপনার মাধ্যমে দর্শকদের। এই ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটের পরিস্থিতি জানাচ্ছেন আমাদের কলকাতা সহকর্মী পরমাশিস ঘোষ রায়। 18তম লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট কিন্তু আজ গোটা দেশব্যাপী শুরু হয়ে গেছে। ভারতীয় সময় সকাল 7টা থেকে যা চলবে বিকেল 5টা পর্যন্ত। এখনও পর্যন্ত যেটা খবর ভারতের নির্বাচন কমিশন সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, বেলা 11টা পর্যন্ত কিন্তু ভারতীয় সময় বেলা 11টা পর্যন্ত 25.41% গোটা দেশে কিন্তু গড় ভোটদান হয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে 4টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে সেখানে এখনও পর্যন্ত 32.82% ভোট সম্পন্ন হয়েছে। মানে ভোটদানের গড় হার হিসেবটা কিন্তু নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছে। দেশের 11টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 93টি আসনে কিন্তু ভোট চলছে। আজ সকালেই কিন্তু গুজরাটের আহমেদাবাদের গান্ধীনগরে ভোটদানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভোট দিয়েছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও ভোট দিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 394 কোম্পানির নিরাপত্তা বাহিনী এবং 1000 পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস। তবে এই চুক্তিতে ইসরায়েলের স্বার্থ প্রাধান্য পায়নি বলে মন্তব্য করলেও যুদ্ধবিরতির আলোচনার জন্য কায়রোতে প্রতিনিধি পাঠালেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে যুদ্ধবিরতির অগ্রগতির মাঝেও রাফায় হামলা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 12 জন নিহত হয়েছে। ফলে যুদ্ধবিরতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে সংশয়। এদিকে রাফায় স্থল অভিযান পিকনিক নয় বলে সতর্ক করেছে হামাস। স্থল অভিযান শুরু করলে তার উপযুক্ত জবাব তেল আবিবকে দেওয়া হবে বলে জানান সংগঠনটির নেতারা। রাফায় হামলা না করতে নেতানিয়াহুকে আবারও অনুরোধ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুপুরের সংবাদে এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।